বিয়ের ৩ মাস পর হিমায়ুন আজ বাড়ি ফিরছে। রান্নাঘরের জানালা দিয়ে এক নজর তাকে দেখে আমার পুরো পৃথিবী অগোছালো মনে হতে লাগলো। দ্রুত চোখ সরিয়ে নিলাম আমি। সে আসবে বলে আজ বাড়িতে সাজ সাজ রব পড়ে গেছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি করে ফেলেছে। দুপুরবেলা এখন সে বসার ঘরে ঢুকতে সকলে মিলে তো আনন্দ ধ্বনি তীব্র শব্দ কানে এলো। লজ্জায় আমি বের হলাম না। হিমায়ুন ফায়ার সার্ভিসে চাকরি করে। তার চাকরির বয়স বেশি দিন হয়নি। সবেমাত্র 6 মাসের ট্রেনিং সমাপ্ত করতে গিয়েছে। তার 3 মাস পূর্ণ হওয়ায় 3 দিনের ছুটি পেয়েছে। সেই উপলক্ষে বাড়ি আসা। হিমায়ুনের ট্রেনিংয়ের বয়স যতদিন, তার সাথে আমার বিয়ের বয়সও ঠিক ততদিন। সে ট্রেনিংয়ে যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়েটা ধুমধাম করে না হলেও দুই পরিবারের সম্মতিতে হয়েছে। সেদিন দুপুরবেলা তার বাবা, অর্থাৎ আমার শ্বশুরমশাই আমাকে দেখতে গিয়েছিল। এক দেখায় পছন্দও করে ফেললেন। তার রেশ ধরে বিকেলবেলা হিমায়ুন তার পুরো পরিবার নিয়ে দেখতে আসে। আমার পছন্দ হয়েছিল বোধ হয়, কারণ সন্ধ্যার মধ্যে আমাদের বিবাহ কার্য সমাপ্ত হয়। সেই রাতে আমায় তাদের বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ সময় জার্নি করে এই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ফজরের আজানের সময় হয়ে গিয়েছিল। জার্নির ধকল সহ্য করতে না পেরে রুমে ঢুকে গাঢ় ঘুম দিয়েছিলাম। আমার তখনও ঘোর কাটেনি। ঘোর কেটেছিল সকালবেলা যখন হিমায়ুন লাজুক স্বরে বলেছিল, আমি তাহলে চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন, ফোনে যোগাযোগ করব। আমি প্রত্যুত্তর করতে পারিনি সেদিন। হিমায়ুনের চলে যাওয়ার বুকের ভেতর কোথাও সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করেছিলাম। ঠিক তখন বুঝতে পেরেছিলাম আমার বিয়ে হয়েছে। আমি কারো অর্ধাঙ্গিনী। কিন্তু হিমায়ুন নিজের কথা রাখেনি। আমার সাথে ফোনে যোগাযোগ করেনি। বলতে গেলে ট্রেনিংয়ের কঠোরতার জন্য করতে পারিনি। গত 3 মাসে কদাচিৎ ফোন আলাপ হয়েছে আমাদের। 4-5 মিনিট করে সপ্তাহ 1 অথবা 2 দিন। এত অল্প সময় তবুও দুজনের কেউ কথা খুঁজে পেতাম না। যার ফলশ্রুতিতে আমাদের সম্পর্ক এখন একে অপরের আপনিতে আটকে আছে। রান্নাঘর থেকে বাইরে বের হলাম। ভিড়ের মাঝে উকি ঝুঁকি মেরে আমি হিমায়ুনের লম্বা দেহটা আরেকবার দেখার চেষ্টা করলাম। সুবিধা করতে পারলাম না। জায়গা বদল করে সদর দরজার কাছে গেলাম। পায়ের ওপর ভর দিয়ে উঁচু হতে হঠাৎ করে দুই জোড়া চোখ একে অপরের ওপর আবদ্ধ হলো। বুকের ভেতর দ্রিম একটা শব্দ হলো আমার। নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। হিমায়ুনের দৃষ্টির গভীরতা থেকে রক্ষার জন্য দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে কান খাড়া করে আমি তার কণ্ঠ শুনতে লাগলাম। মৃত্তিকার মতো ঝরঝরে সুরে কথা বলে যাচ্ছে সে। মাঝে মধ্যে ঝর্ণার মতো সশব্দে হেসে উঠছে। ভীষণ হিংসে হলো আমার। মন ভার হয়ে গেল। এত মানুষকে চারপাশে পেয়ে আমায় বেমালুম ভুলে গেছে। মন ভারাক্রান্ত করে আমি পানির গ্লাসে চুমুক দিলাম। ঘন্টা খানেক পর হিমায়ুন ফ্রেশ হয়ে এলো। মেঝেতে মাদুর বিছিয়ে তাতে আয়েশ করে বসলো। আর তাকে ঘিরে বসলো জনাভিষেক, বা তার চেয়ে বেশি আত্মীয় স্বজন। আমি রান্নাঘরের দরজার আড়াল থেকে সব খেয়াল করছিলাম। হঠাৎ শাশুড়িমা রান্নাঘরে এসে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন নিশি? হিমায়ুনের পাশে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। না মা, আমি পরে আপনার সাথে খাবো। তাহলে খাবারগুলো নিতে আমাকে সাহায্য করো। জোরপূর্বক মুখে হাসি টানলাম। বসার ঘরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই। পর্বতসম অস্বস্তি নিয়ে আমি মাংসের বাটিটা দুহাতে চেপে ধরলাম। ধীর পায়ে বসার ঘরে এগিয়ে গেলাম। কোনো দিকে তাকালাম না। মাংসের বাটিটা নামিয়ে রেখে চলে এলাম। রান্নাঘরে আসতে শাশুড়ি মা ডালের বাটি ধরিয়ে দিলেন। আবার অস্থিরতা নিয়ে হিমায়ুনের সামনে গেলাম। ডালের বাটি নামিয়ে রাখার এক ফাঁকে হিমায়ুনের দিকে তাকালাম। তার হাস্যোজ্জ্বল দৃষ্টি আমার দিকেই ছিল। ফের চোখে চোখ পড়তে আমার বুকের নদীতে ছলাৎ করে ঢেউ খেলল। হাত কেঁপে উঠল আমার। ডালের বাটিটা কাত হয়ে অল্প একটু ডাল ছিটকে মেঝেতে পড়ল। সঙ্গে সঙ্গে লজ্জায় কুঁকড়ে গেলাম। চারপাশে তাকিয়ে দেখলাম আত্মীয় স্বজন সবার বিস্ময় ভরা দৃষ্টি আমার উপর ন্যস্ত। আমি আর দেরি করলাম না। এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। এ বাড়িতে আমি 2 দিন হলো এসেছি। 3 মাস বিয়ের সময়সীমার মধ্যে 10টা দিনই থাকা হয়নি এখানে। সেজন্য কারো সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। তবে এবারে আসলে হিমায়ুনের রুমটাতে থাকি। মানুষটা খুব একটা পরিচিত না হলেও এই রুমের প্রতিটি ধূলিকণা, ইট, সিমেন্ট, বালিসহ সবকিছুর সাথে আমার সখ্যতা গড়ে উঠেছে। রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। চোখ গেল ওয়াশরুমের পাশে রাখা বড় ট্রলিটার দিকে। ধীর পায়ে এগিয়ে গেলাম। বুঝতে পারলাম এটা ওই মানুষটা।
রুমের বারান্দায় ভেজা কাপড়ও ঝুলতে দেখলাম। তার মানে হিমায়ুন রুমে এসে গোসল করে নিয়েছে। ট্রলির দিকে তাকিয়ে দেখলাম একটা চেইনে তালা নেই। একবার মনে হলো খুলে দেখি ভেতরটা। পর মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেললাম। চুপচাপ সরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম ভাঙল সন্ধ্যার সময় এক ননদের ডাকে। হিমায়ুনের কাজিন রূপা মেয়েটা, ভীষণ মিষ্টি মেয়েটা। মুখ ধুয়ে তার সাথে বের হলাম। মাথা নিচু করে আমি হাঁটাহাঁটি করছিলাম, যাতে হিমায়ুনের সাথে চোখাচোখি না হয়। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেলাম সে বাড়ি নেই। বিকেলবেলা বাবার সাথে বাজারের দিকে ঘুরতে গেছে। ফোঁস করে শ্বাস ফেললাম। কিছুটা স্বস্তি মিললেও মনের কোথায় যেন খচখচানিটা রয়ে গেল। কোথায় যেন এক ফোঁটা তীব্র দুঃখ বিরাজমান। আমি পাত্তা দিলাম না। খাবার খেয়ে রান্নার কাজে শাশুড়ি মাকে সাহায্য করতে গেলাম। রাতের খাবার শেষ করে বসার ঘরের একপাশে হিমায়ুন ছোট ছোট কাজিনদের সাথে লুডো খেলতে বসে গেল। আমি তখনও রান্নাঘরের আড়ালে দাঁড়িয়েছিলাম। ফুপি শাশুড়ি আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে এলেন। মাদুরে বসিয়ে দিলেন খাওয়ার জন্য। বাড়ির পুরুষরা সবার খাওয়া শেষ। এখন শুধু মেয়েদের খাওয়ার পালা। বাল্বের আলোকে পেছনে রেখে আমি একটুখানি জায়গায় জড়সড় হয়ে বসে পড়লাম। প্লেটে ভাত নিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। খাওয়া প্রায় শেষের দিকে। প্লেটে 1 চামচ ডাল নিয়ে নিলাম। ভাতের লোকমা করে মুখে দেওয়ার এক ফাঁকে কর্নার দিকে নজর গেল। দেখি হিমায়ুন পূর্বের মতো আমার দিকেই তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে গলায় ভাত আটকে গেল আমার। খক খক করে কাশতে লাগলাম। পাশ থেকে শাশুড়ি মা পানির গ্লাস ধরিয়ে দিলেন। আমি এক নিঃশ্বাসে সম্পূর্ণ গ্লাস খালি করলাম। প্লেটের উচ্ছিষ্ট খাবার শেষ না করে আমি রান্নাঘরে ছুট লাগালাম। অন্ধকার রুমটা হঠাৎ শুভ্র রঙের আলোয় ছেয়ে গেল। চোখ খিচে বন্ধ করলাম আমি। ওড়নার একটা অংশ খামচে ঘুমের ভান ধরে পড়ে রইলাম। বন্ধ চোখে বুঝতে অসুবিধা হলো যে হিমায়ুন সবেমাত্র রুমে ঢুকেছে। পরিচিত একটা ঘ্রাণ নাকে আসছে। এই ঘ্রাণটা আমি প্রথমবার পেয়েছিলাম যখন হিমায়ুন আমাকে দেখতে গিয়েছিল। চোখ বন্ধ রেখে কান খাড়া করে রইলাম। রুমে মৃদু পদধ্বনির আনাগোনা। একটু পর ওয়াশরুমের দরজা বন্ধের শব্দ হলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললাম। এক লাফে উঠে বসে রুমের চারিদিক নজর বুলালাম। হিমায়ুন আসবে বলে মোটামুটি গুছিয়ে রেখেছি। তবুও আরেকটা বার পরখ করলাম। বন্ধ দরজার ছিটকিনির উপর নজর যেতে হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হলো। ওনার সাথে এক রুমে থাকবো কি করে? কি অস্বস্তিকর ব্যাপার! অস্থির চোখজোড়া দেয়ালে লাগানো ঘড়ির দিকে পড়তে স্থির হয়ে এলাম আমি। চোখ দুটো আস্তে ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। বুকের কোণে তীব্র ব্যথা অনুভব করতে লাগলাম। রাত 12টা বেজে 51 মিনিট। ওনার সবেমাত্র সময় হলো আমার কাছে ফেরার। তীব্র মন খারাপ নিয়ে আমি আগের মতো শুয়ে পড়লাম। খোলা চুল দিয়ে মুখ ঢেকে রইলাম। আমার ব্যথা তোর মনের ছাপ কারো নজরে যেন না পড়ে। কয়েক মিনিট পরে ওয়াশরুমের ছিটকিনি খুলে গেল। আমি মটকা মেরে আগের মতো পড়ে রইলাম। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। না, রুমের বাল্ব বন্ধ হলো না। হিমায়ুন এসে আমায় কিছু বলল। সময়ের সাথে মন খারাপ যেন আনুপাতিক হারে বাড়তে লাগলো। তার কি কিছুই বলার নেই আমাকে? এভাবে চুপচাপ রাত কাটিয়ে দেবে? ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হতে সেই চিরপরিচিত সুগন্ধটা খুব কাছে অনুভব করলাম। কয়েক সেকেন্ড পরে সে গাঢ় কণ্ঠে ডাক দিল, নিশি। সেই গাঢ় কণ্ঠে এতক্ষণ জমে থাকা অভিমানের পাহাড়চূড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অভিমানগুলো অশ্রু হয়ে ধরা দিল। ভাগ্যিস চুল দিয়ে মুখ ঢাকা বলে হিমায়ুন সে অশ্রু দেখতে পেল না। আমার অভিমানী মন সঙ্গে সঙ্গে বলে উঠল, এতক্ষণে আমার কথা মনে পড়ল? আমার কাছে আসার সময় হলো? আমার অভিমানী মন সঙ্গে সঙ্গে বলে উঠল, এতক্ষণে আমার কথা মনে পড়ল? আমার কাছে আসার সময় হলো? মুখ দিয়ে কিছুই বললাম না। দম বন্ধ করে পড়ে রইলাম। ধীরে ধীরে হিমায়ুনের অস্তিত্ব আরো নিকটে অনুভব করতে লাগলাম। পরিচিত পারফিউমের গন্ধটা কড়াভাবে নাকে প্রবেশ করলো। সে আবারও নিস্তব্ধতার পর্দা ছিঁড়ে গভীর স্বরে বলে উঠল, নিশি, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি উত্তর দিলাম না। ঠোঁট চেপে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম। ঠিক তখনই কেউ আঙ্গুলের ডগা দিয়ে হালকা করে ছুঁয়ে দিল। মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ধপ করে চোখ খুললাম আমি। চতুর্থবারের মতো আমাদের দুজনের দৃষ্টি এক হলো। এবারের পূর্বের মতো ঝটপট চোখ সরিয়ে নিলাম না। আমার ঘোর লাগা ঝাপসা দৃষ্টি হারিয়ে গেল তার দৃষ্টির অতলে। কয়েক সেকেন্ডের পর হিমায়ুন চিন্তিত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন নিশি? কি হয়েছে? কোথাও কষ্ট হয়? আমায় বলুন প্লিজ। চোখ বন্ধ করে ফেললাম আমি।
সঙ্গে সঙ্গে চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হিমায়ুন তার দক্ষ হাত দিয়ে পরম মমতায় আমার চোখের জল মুছে দিল। মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? মন খারাপ? আপনি একটা বজ্জাত। 11 ঘন্টা হলো বাড়ি এসেছেন, কিন্তু একটিবার আমার কথা মনে পড়েছে? আমার সাথে দেখা করেছেন, দুটো ভালো মন্দ কথা বলেছেন, একটু সুন্দর মতো তাকিয়েছেন। শীতের শেষে যে একটা অসহায় মেয়েকে তিন কবুল বলে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলেন, সেটা ভুলে গেছেন? এতক্ষণে আমার কথা মনে পড়ল। কে নিশি? ঝাঁঝালো স্বরে বলে উঠলাম আমি। নিজের অজান্তে হাতটা কখন হিমায়ুনের কলার চেপে ধরেছে খেয়ালে নেই। তার বিস্ময় ভরা দৃষ্টি আমার ওপর ন্যস্ত। বিস্মিত হবারই কথা, তার সাথে মিনমিন করে কথা বলার। সেই আমি আমার গলার স্বর হিমালয় ছুঁয়েছে। আমি রাগান্বিত চোখে চেয়ে রইলাম তার দিকে। একটা হাত শার্টের কলার চেপে ধরা, আমার হাতটা স্পর্শ করতে চমকে উঠলাম। হুঁশ ফিরল আমার। হিমায়ুনের কলার চেপে দ্রুত সরে গেলাম। বিছানার দেয়াল ঘেঁষে মুখ ঘুরিয়ে নিলাম। কাঁথা দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে ফেললাম লজ্জায়। কিছু সময় নিশ্চুপে অতিক্রান্ত হলো। আচমকা হিমায়ুন শব্দ করে হেসে উঠল। তার সেই ঝর্ণার উত্তাল ঢেউয়ের মতো হাসি শুনে চমকে উঠলাম। কয়েক সেকেন্ড পর হিমায়ুন জোরপূর্বক আমার মুখ থেকে কাঁথা সরিয়ে ফেলল। আমি তবুও দেয়ালের দিকে মুখ করে চেয়ে রইলাম। সে হাসতে হাসতে বলল, তুমি বড্ড বোকা নিশি। কপাল কুঁচকে গেল আমার। হিমায়ুন যে হুট করে তুমিতে নেমে এসেছে, সেটা বোধগম্য হলো না। মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। চোখ পাকিয়ে বললাম, কে বোকা? আপনি বোকা। শুধু বোকা নয়, বোকা স্কোয়ার, বোকা কিউব, বোকা টু দ্য পাওয়ার ইনফিনিটি। শুনতে পেয়েছেন? হুঁ, শুনতে পেয়েছি। এবার তোমার গলা চেক করো তো, দেখো তো আমি তোমার কাছে মাত্র এসেছি নাকি অনেক আগেই। সন্দেহ নিয়ে গলায় হাত রাখলাম আমি। সঙ্গে সঙ্গে এক লাফে বিছানায় উঠে বসলাম। গলার কাছের হাতটা সামনে এনে দেখি ধবধবে সূর্য রঙের একটা লকেট সহ চেন। লকেটের ভেতর যে এইচ অক্ষর লেখা, সেটা বলার অপেক্ষা রাখে না। চমকে বললাম, এটা এখন পরিয়ে দিয়েছেন? বিকেলবেলা তুমি যখন দিন দুনিয়া ভুলে ভুসভুস করে ঘুমাচ্ছিলে, ঠিক তখন আমার মনের আকাশে অভিমানে সৃষ্ট পেঁচা তুলার মতো মেঘ সরে ঝলমলে রোদ ছেয়ে গেল। অস্পর্শনীয় আনন্দে ভরে গেল ভেতরটা। দৃষ্টি লকেটের ওপর রেখে লাজুক স্বরে বললাম, এটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। শুধু এটা পরিয়ে দেয়নি, আরো অনেক কিছু করেছি, কিন্তু তোমার যা ঘুম, কিচ্ছু টের পাওনি। গলার চেনে হাত থেমে গেল আমার। লজ্জার অক্তিম আভা ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। কম্পিত ঠোঁটজোড়া নেড়ে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমাকে এই ভালো লাগার অস্বস্তি থেকে রক্ষা করলো হিমায়ুন। ঘাড়ের কাছে ছড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল। বলল, চুল খোলা রেখেছো কেন? অগাছালো হয়ে গেছে, জট পাকিয়ে যাবি তো এখন। চুল আঁচড়ানো আমার অপছন্দের কাজের মধ্যে একটি। তোমার আর কোন কোন কাজ অপছন্দের? আমি বেশ সহজ হয়ে এলাম। খুব কাছে বসে থাকা ছেলেটার সাথে যে আমার খুবই অল্প সময়ের পরিচয়, সেটা মাথায় রইল না। তাকে পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মনে হলো। মনে হলো আমাদের আত্মিক সম্পর্কটা বহুদিনের। আমি সহজ গলায় বললাম, বেশ কিছু কাজ আমার ভীষণ অপছন্দের। এই ধরুন, আমার চুল নিয়মিত আঁচড়ানো, গোসল শেষে কাপড় ধোয়া, রাতের বেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা, মাথায় তেল দেওয়া, হাত পায়ের নখ কাটা ইত্যাদি। আরো কিছু আছে যেটা এই মুহূর্তে মনে পড়ছে না। আজ থেকে তোমার সব অপছন্দের কাজগুলো করে দেওয়ার অধিকার আমায় দিবে? হিমায়ুনের কণ্ঠস্বর শুনেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। পরক্ষণেই মনে পড়ল, সে আমার অপছন্দের কাজগুলো কি করে করবে। দুদিন পর তো আমাকে ছেড়ে সেই শহরে চলে যাবে আবার। হিমায়ুন হয়তো আমার মনের কথা বুঝতে পারল। আমার ডান হাতটা নিজের দুহাতের মুঠোয় পড়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, চিরদিন তো দুজন আলাদা থাকবো না নিশি। যখন একসাথে থাকবো, অথবা যতটুকু সময় একসাথে থাকবো, তোমার অপছন্দের সবকিছু আমি করে দেব। তোমার অপছন্দ আমার ভালোবাসা, বুঝতে পেরেছো? আমি মাথা নিচু করে শুধু সম্মতি দিলাম। হিমায়ুন গম্ভীর স্বরে বলল, বুঝলে নিশি, ছেলেদের অনেক কিছু ট্যাকল করে চলতে হয়, বিশেষ করে আমার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেদের। আমাদের বাবা মায়ের আনন্দের কথা ভাবতে হয়,
ভাই বোনের খুশির কথা ভাবতে হয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ঊর্ধ্বতন কর্মকর্তা, সবার মন জগিয়ে চলতে হয়। আবার এরই মাঝে সহধর্মিণীর কথা ভাবতে হয়, তার ছোট ছোট আবদার, তার খুশির কথা ভাবতে হয়। দিন শেষে সব ঝড় মারিয়ে, সব ক্লান্তি দূর করতে তার বুকে মাথা রেখেই প্রশান্তের ঘুম দিতে হয় যে। আমাদের মতো ছেলেদের অদৃশ্য অনেক শক্তি থাকে। আমরা একই সাথে অনেকগুলো নৌকার হাল ধরি, তবুও মাঝে মধ্যে হিমশিম খেতে হয়। হিমায়ন থামল। আমি গভীর দৃষ্টিতে তার মুখের দিকে তাকালাম। কিছুক্ষণ পর হাত বাড়িয়ে তার মুখ স্পর্শ করলাম। ত্বকের আড়ালে লুকিয়ে রাখা দুঃখগুলো মুছে দেওয়ার চেষ্টা করলাম। নিজে থেকে তার বুকে মাথা রেখে বললাম, আমি আছি তো, ঠিক এখানে, আপনার অদৃশ্য শক্তি আরো মজবুত করতে, আপনার জীবন যুদ্ধের সহযাত্রী হিসেবে। ভোর রাত থেকে বৃষ্টি একটানা ঝরছে তো ঝরছে, কোনো থামাথামি নেই। এই বৃষ্টি মাথায় নিয়ে সিএনজি করে হিমায়ুন ৮টার দিকে তার আস্তানায় রওনা দিয়েছে। যাওয়ার সময় তার চোখের দিকে তাকাতে পারিনি আমি। মনে হচ্ছিল একবারও চোখে চোখ রাখলে আর নিজেকে সামলাতে পারবো না। হিমায়ুনের মন তো দুর্বল করে দিতে পারি না আমি। আমি তার জন্য এক টুকরো বরফ শীতল নদী হতে চাই, ব্যক্তিগত নদী, যে নদীতে সে এসে সারাদিনের সমস্ত ক্লান্তি, না পাওয়ার দুঃখ, কষ্টগুলো ধুয়ে মুছে দেবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আর সতেজ করে পরবর্তী দিনের জীবনযুদ্ধে নামবে। আমি তার জন্য এক টুকরো প্রশান্তি হতে চাই, তার একমাত্র কমফোর্ট জোন হতে চাই। ইটের দেওয়াল বিশিষ্ট টিনের চালে বিরতিহীন বৃষ্টির ফোঁটা ঝরছে। ঝাপসা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দার অনেকখানি মেঝেতে বৃষ্টির ছাট। সাবধানে পা রেখে হাতটা বাড়িয়ে দিলাম। শীতল এক স্পর্শে লোমকূপ কেঁপে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে ফোনের মেসেজ টিউন বাজল। ভেজা হাতে কোমর থেকে বাটন ফোনটা বের করলাম। বাটনে চাপ দিয়ে দেখি হিমায়ুন মেসেজ পাঠিয়েছে। বেশ কিছু লেখা নেই, গুটি গুটি বাংলা অক্ষরে লেখা। অত্যন্ত ভারী একটা শব্দ, ভালোবাসি। ক্রমেই বৃষ্টির বেগ বেড়ে চলেছে। টিনের চালে পড়া বর্ষণ বিশেষ এক ছন্দময় সুর সৃষ্টি করেছে। হাওয়ার তালে তালে ছিটে ফোটা বৃষ্টি এসে পরশ বুলিয়ে যাচ্ছে দেহে। প্রকৃতিতে বেপরোয়া ভাব, এসবের মধ্যে আমার দৃষ্টি ফোনের স্ক্রিনের উপর নিবদ্ধ হয়ে আছে। বিড়বিড় করে লেখাটি উচ্চারণ করতে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। বেপরোয়া প্রকৃতির তৃষ্ণা নিবারণের জন্য হাঁটুসম বাড়িধারায় কয়েক ফোঁটা নির্জল আনন্দ অশ্রু উপহার দিলাম। প্রকৃতি মনে রাখবে তো। সমাপ্ত।